আমাদের কিন্তু শিক্ষা নীতি নাই। আমাদের সবার আগে শিক্ষাক্রমেরও আগে তো শিক্ষা নীতি থাকার কথা, যে ফিলসফি, দর্শন, শিক্ষার দর্শনটা কি আসলে। আপনি যখন পরীক্ষা দিতে আসবেন ওই ঘুরতে থাকা কিন্তু তখনও চলতে থাকবে। যেহেতু আমাদের সন্তানরা বড় হয়ে গেছে, তার ফলে আমরা এই শিক্ষাক্রমের এই যে নতুন নতুন তেলেসমাতি এক এক বছর আসে, সেটা থেকে আমরা আসলে সরাসরি প্রভাবিত হই না ব্যক্তিগত জীবনে। কিন্তু আমরা যেখানে চাকরি করি, যেই শিক্ষক হিসেবে আমরা এই বিশ্ববিদ্যালয়ে পড়াই, সেখানে আমাদের কাছে সরাসরি যে শিক্ষার্থীরা আসে তারা কিন্তু এই সমস্ত তেলেসমাতির ভেতর দিয়ে আসে। তার মানে আমি যাকে ক্লাসরুমে পাচ্ছি তাকে আমি যখন বিশ্ব, সমাজ এবং ইত্যাদি সম্পর্কিত যে দর্শন, এগুলো নিয়ে আমি যখন কথা বলতে যাই, তখন আমি বুঝি যে সে কোন তেলেসমাতির ভেতর দিয়ে আসা ছাত্র। কারণ তার লেখায়, তার বলায়, তার যে কোনো কিছু বুঝতে পারার মধ্যে কিন্তু পরিষ্কার প্রভাব থাকে সে তার প্রাইমারি সেকেন্ডারি লেভেলে কি পড়ে এসেছে, কিভাবে কি শিক্ষণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে বের হয়েছে। আমাদের আপনাদেরও নিশ্চয়ই মনে আছে যে বছর 5 আগেও এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে পুরোপুরি এমসিকিউ সিস্টেমে ভর্তি পরীক্ষা দিতে হতো, এবং সেই এমসিকিউ দিয়ে পার হয়ে আসা বহু শিক্ষার্থী ছিল আমাদের ক্লাসরুমে যারা একটা শুদ্ধ বাক্য বাংলায় অথবা ইংরেজিতে লিখতে পারতো না। এরকম শিক্ষার্থী কিন্তু আমরা অনেক পেয়েছিলাম আমাদের ক্লাসে, এবং তার পরিপ্রেক্ষিতে অনেক ধর্ণা দিতে 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 একসময় আমরা সেই ভর্তি পরীক্ষার সিস্টেমটি পরিবর্তন করতে পেরেছিলাম। তার ফলে এখন আমাদের লিখিত পরীক্ষা হয়, সেই লিখিত পরীক্ষায়ও অনেক কিছু পাশ করতে হয় ইত্যাদি। এখন এই যে প্রক্রিয়াটি পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তন একটা ছোট্ট পরিবর্তন, যে 100 নম্বরের মধ্যে 50 নম্বর এমসিকিউ থাকবে আর বাকি 50-এর মধ্যে এইরকম করে ইয়ের পরীক্ষাটা, রিটেন পরীক্ষাটা হবে। এই পর্যন্ত যেতে কিন্তু আমরা একটা একটা ফ্যাকাল্টি আমরা 2.5 থেকে 3 বছর সময় নিয়েছিলাম। এবং এই যে সময় নিয়ে আমরা প্রত্যেক ফ্যাকাল্টি মেম্বারের সাথে আলোচনা করে, ছাত্রদের সাথে কথা বলে, অনেক রকম আলোচনা সমালোচনার মধ্যে দিয়ে কিন্তু এই নতুন যে পরীক্ষা পদ্ধতিটি চালু করা হয়েছে সেটা করা হয়েছে। এখন ধরেন একটা পুরো জাতির, এই যে যেটার কথা রাখালদা বলছেন যে 1 কোটির বেশি বাচ্চারা প্রাথমিক শিক্ষায় আছে, সে 1 কোটি বাচ্চার জীবনকে আপনি প্রভাবিত করবেন এরকম একটা নতুন শিক্ষাক্রম আপনি তৈরি করছেন। একটু খেয়াল করি, আমাদের কিন্তু কোনো শিক্ষা নীতি নাই। তার মানে আসলে যা বলা হচ্ছে এখানে অগ্রাধিকার কি থাকবে, এই শিক্ষাক্রমে বারবার বলা হয়েছে অগ্রাধিকার অগ্রাধিকার। আমাদের কিন্তু শিক্ষা নীতি নাই। আমাদের সবার আগে শিক্ষাক্রমেরও আগে তো শিক্ষা নীতি থাকার কথা, যে ফিলসফি, দর্শন, শিক্ষার দর্শনটা কি আসলে। আমার শিক্ষার দর্শন কিন্তু এই অগ্রাধিকারেরও মুখবন্ধে পরিষ্কার লেখা আছে, যে কথাটা আগের বক্তারাও বললেন, যে মূলত 4G বা এই যে চতুর্থ শিল্প বিপ্লবের সুফল ভোগ করার জন্য বাংলাদেশের 1 কোটি প্রাথমিক স্তরের শিক্ষার্থীকে তৈরি করা হবে। এখন এই সুফলটা কিভাবে ভোগ করা যাবে, আমি তো ওনাদের পাঠ করে আমার যেটা মনে হয়েছে, সুফলটা ভোগ করা যাবে হচ্ছে যদি ওনারা কোনোভাবে ইন্টারনেটে ঢুকে কিছু একটা করে ফেলতে পারেন। এখন ধরেন আপনাদের সবার নিশ্চয়ই ফেসবুক আছে, সবাই ফেসবুকে ঢুকে কিছু একটা করেন, যে কেউ এখনকার এই বিষয়টা রেকর্ড করে ইউটিউবে ছেড়ে দিতে পারেন। এটা কিন্তু সবই সুফল ভোগ এই চতুর্থ শিল্প বিপ্লবে। আজকে এখানে যারা উপস্থিত নাই তারা সারা বাংলাদেশের অভিভাবক, শিক্ষক সবাই দেখে ফেলবে আমরা কি বলছি। তাহলে এই সুফল ভোগের ক্ষেত্রে আমরা কিন্তু ভোক্তাই আছি শুধু, আমরা কিন্তু কোনোভাবেই জায়গাটা তৈরি করতে পারছি না যে আমি একটা ইউটিউব, আমি একটা নতুন অ্যাপ, আমি একটা নতুন এই ফেসবুক তৈরি করেছি। এই জায়গাটাতে যেতে গেলে আমাদের আসলে বিজ্ঞানের শিক্ষাটা আগে জরুরি, তারপরে হচ্ছে প্রযুক্তি ব্যবহার আমি যে কাউকে চেষ্টা করলে শিখাতে পারি, এবং ছোট বয়স থেকে শিখালে প্রযুক্তির ব্যবহার শেখার সম্ভাবনা অনেক বেড়ে যায়। যত বেশি বয়স তত বেশি প্রযুক্তির ধারণ ক্ষমতা কম থাকে। সুতরাং আমি বুঝতে পারছি প্রযুক্তির ব্যবহার শিখাতে প্রাইমারি শ্রেণীতে কোনো অসুবিধা হওয়ার কথা না। এখন এটা আমি যদি ধরেও নেই যে আমি সবাইকে প্রযুক্তির ব্যবহার শিখিয়ে ফেলেছি, তাহলে দ্বিতীয় প্রশ্ন আসে, যে প্রশ্নের সম্মুখীন আমরা আসলে কোভিডের সময় হয়েছিলাম, যে এই যে আমরা এখন অনলাইনে সব ক্লাসে চলে গেলাম কোভিডের সময়, এই অনলাইনে ক্লাসে চলে যাওয়ার ফলে আমরা আমাদের শিক্ষার্থীদের সবাইকে মোটামুটি এক একজন জ্ঞান বৃক্ষে পরিণত করে ফেললাম, কারণ আমরা তো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের চতুর্থ বিপ্লবের সমস্ত সুফল ভোগ করে ফেললাম। কিন্তু আমরা যেটা খেয়াল করতে পারলাম যে আমাদের বেশিরভাগ শিক্ষার্থীরা তখন ঢাকার বাইরে অবস্থান করছিলেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে কোভিডের সময় সারা বাংলাদেশে তারা ছড়িয়ে গেছেন। তখন যেটা বুঝতে পারা গেল যে ঢাকা শহরের টাওয়ারগুলোর যে ব্যান্ডউইথ ধারণ করার ক্ষমতা, ঢাকার বাইরে যেহেতু ওইখানে অত ইউজার নাই, তার ফলে যত বেশি দুর্গম এলাকা তত টাওয়ারের সক্ষমতার পরিমাণ কিন্তু কম। তার ফলে ওই দুর্গম এলাকায় যদি 2000 ছাত্র হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, বা 200 ছাত্র বা 20 জন ছাত্র ওই এলাকায় চলে যায়, সে যখন আমার ক্লাসে ঢোকে সে তখন আর ঘুরতে থাকে,
তার মানে আসলে সে ক্লাসের ভিতর ঢুকতে পারে না। আর আপনারা একটু নিজেরা চিন্তা করেন, একটা বিষয়ে আপনি ক্লাস করছেন বা একটা মানুষের কথা শুনছেন, শুনতে পাচ্ছেন না, একটু চলে আবার আপনি কিন্তু মনোযোগ ধরে রাখতে পারবেন না, এবং আপনি ওই জিনিসটা বুঝতেই পারবেন না যে কি হচ্ছে। তো এই যে বুঝতে না পারা, আপনি কিন্তু পিছিয়ে গেলেন, একদম পরিষ্কারভাবে আপনি পিছিয়ে গেলেন। আপনি যখন পরীক্ষা দিতে আসবেন, ওই ঘুরতে থাকা কিন্তু তখনও চলতে থাকবে। এবং এরকমও হয়েছে যে আমাদের পরীক্ষা হয়ে গেছে, 1টার মধ্যে সব পরীক্ষার খাতা জমা দিতে হবে, 2:30 পর্যন্ত খাতা, বিকজ ওরা পারছে না, ব্যান্ডউইথ নাই, যখনই আপলোড করতে চায় পারে না। তার মানে আমাদের চতুর্থ শিল্প বিপ্লবেরও যে অ্যাক্সেসের সিচুয়েশন, সেই সিচুয়েশন কিন্তু খুবই খারাপ। ডিজিটাল বাংলাদেশের অবস্থা কিন্তু খুবই নড়বড়ে অবস্থা আছে, এটা আমরা একেবারে প্রমাণিত সত্য, এটা আমরা জানি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।